প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে একাদশ দ্বাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বিষয়ে পৌরনীতি দ্বিতীয় পত্রের দশম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমরা জানি একটা বিষয়, সেই বিষয়টা হল সামাজিক মানুষের রাজনৈতিক তথা নাগরিক অস্তিত্ব বিদ্যমান। এক কথায় মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। আমাদের অতি পূর্বে একটা ধারণা আছে, সেই ধারণাটা হলো আমরা মনে করি যে মানুষ সামাজিক জীব, কিন্তু আমরা পৌরনীতি যারা পড়াই আমরা বলি যে মানুষ শুধুমাত্র সামাজিক জীব নয়, মানুষ সামাজিক এবং রাজনৈতিক জীব। তার উদাহরণটা হলো এরকম, আমরা একটা উদাহরণ যদি দিই, আমরা একটা যে কোনো পণ্য ধরি, আমরা একটা কোনো কলম বাজার থেকে কিনতে গেলাম, বাজারে এটার প্রকৃত মূল্য হলো 5 টাকা। কোনো দোকানদার যদি আমাকে এই কলমটার মূল্য 6 টাকা দিতে বলে, আমি কি তাকে 6 টাকা দিব? নিশ্চয়ই আমি দিলেও তার একটা প্রতিবাদ অন্তত জানাব যে কি, আমরা বলবো যে পাশের দোকান যদি এটা 5 টাকায় বিক্রি করে তা আপনি কেন 6 টাকা নেবেন? এই যে আমি প্রতিবাদটা করলাম বা আমার যে বলার ধরনটা, সেটা আসলে তো আমি কোনো রাজনৈতিক দল করি না। আমি যেহেতু মানুষ, আমার কিছু বিবেক আছে, এই বিবেকের তাড়নায় আমি তাকে এই প্রশ্নটা করলাম যে কি, যে আপনি এই কলমটার দাম 5 টাকার উপরে রাখতে পারেন না, বা পাশের দোকানে এটা 5 টাকা হলে আপনি কেন 6 টাকা রাখবেন? এই যে আমি এই কলম কেনারে কেন্দ্র করে আমি তার প্রতিবাদ করলাম, এতে বোঝা যায় যে মানুষ শুধুমাত্র সমাজবদ্ধ হয়ে মানুষ যেমন বসবাস করে, মানুষ সামাজিক জীব। যেমন আমরা বলতেছি কোনো মানুষই তার প্রয়োজনে সব মিটাইতে পারে না, সে তার প্রয়োজনের কারণে অন্যের মুখাপেক্ষি হয়, এই জন্যে মানুষ হলো সামাজিক জীব। পাশাপাশি মানুষ স্বভাবসুলভভাবে সে কি করে, সব কিছুর প্রতিবাদ করে। এই যে প্রতিবাদ, এটার রাজনৈতিক ভাষার নাম হল মানুষ সামাজিক এবং রাজনৈতিক প্রাণী বা জীব। এই রাজনৈতিক কারণে আমরা জানি যে মানুষের জীবনে আমরা যে নাগরিক মানুষ, তার এই নাগরিক হিসাবে আমাদের নানাবিধ সমস্যা আসলে আছে। সেটা দেশীয়ভাবে আছে, সামাজিকভাবে আছে এবং আন্তর্জাতিকভাবে আছে। এবং এই সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু করণীয় আছে। কারণ আমরা বলতেছি যে মানুষ হিউম্যান বিইং, মানুষ সে কি করে, কোনো কিছুর থেকে সে সৃষ্টি করে, সে প্রতিবাদী হয়, সে কি করে নতুন কিছু খুঁজে নেওয়ার চেষ্টা করে। সেই কারণে সে কি করে, তার করণীয়গুলাও সে নির্ধারণ করতে হবে। কাজেই আজকে আমরা বলব যে নাগরিকের সমস্যাসমূহ কি। নাগরিকের সমস্যাগুলা বর্তমানে আমাদের দেশে নাগরিক সমস্যাগুলো এরকম। 1 নম্বর হলো আমরা যদি বলি যে প্রতিবন্ধী। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা প্রতিবন্ধী। এখন প্রতিবন্ধীর সংজ্ঞাটা কি? আমরা প্রতিবন্ধী কাদেরকে বলব? দেখ, আমরা বলি ILO মানে আন্তর্জাতিক সংস্থা, তাদের কথা অনুযায়ী একজন প্রতিবন্ধী হচ্ছেন তিনি যার স্বীকৃত শারীরিক ও মানসিক ক্ষতিগ্রস্ততার কারণে যথোপযুক্ত কর্মসংস্থানের প্রত্যাশা কমে যায়। মানে তার প্রতিবন্ধী হচ্ছেন তিনি যার স্বীকৃত শারীরিক এবং মানসিক ক্ষতিগ্রস্ততার কারণে তার যথোপযুক্ত কর্মসংস্থানের প্রত্যাশা কমে যায়, সে হল প্রতিবন্ধী। আর জাতিসংঘের মতে প্রতিবন্ধী হলো এমন কোনো বাধা বা সীমাবদ্ধতা যা একজন মানুষের স্বাভাবিক কার্যক্রমকে পূর্ণভাবে ব্যাহত করে। মানে একজন মানুষ
পূর্ণভাবে যা করতে পারে, যখনই একটা ব্যক্তি বা একটা লোক যখন এটা করতে পারে না, তখনই আমরা তাকে বলবো সে হলো প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীর বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। প্রথমত মানে বিশ্বের চাহিদা ও জনগোষ্ঠীয় অনুযায়ী প্রতিবন্ধী 4 ধরনের কথা বলা হয়েছে। একটা হলো শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, সামাজিক প্রতিবন্ধী, আর একটা হলো অর্থনৈতিক প্রতিবন্ধী। মানে কি শারীরিক প্রতিবন্ধী বলতে আমরা কাদেরকে বুঝি? যাদের শরীরের আমরা জানি যে অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, কারো একটা হাত নাই, কারো পা নাই, কারো একটা চোখ নাই বা 2 চোখ নাই, এই জাতীয় যারা, তাদেরকে আমরা বলবো সেটা হলো শারীরিক প্রতিবন্ধী। মানসিক প্রতিবন্ধী হলো যেমন কাদেরকে বলবো মানসিক প্রতিবন্ধী? যারা পাগল বা যারা মানে কি বলবো বুদ্ধি কম বা স্বল্প বুদ্ধি সম্পন্ন। তারপরে আছে আর একটা বিষয় হলো সামাজিক প্রতিবন্ধী। সামাজিক প্রতিবন্ধী হল সমাজ কর্তৃক যে লোকটা নিগৃহীত। যেমন আমরা জানি পৃথিবীতে একটা আজকের দিনে অবশ্য কমে আসছে, একেবারে কমে আসছেও পুরাপুরি বলা যাবে না। যেমন কি পৃথিবীতে একটা সমস্যা আছে, সেটা হলো কালো আর সাদা। আমি গত পরশুদিন পত্রিকায় একটা নিউজ পড়তেছিলাম, বর্তমানে বাংলাদেশে এক ভদ্রলোক আমেরিকাতে সে কি করে ফাইট করিয়া এই মানে কি বলবো সাদা আর কালো এটার বড় নেতা হয়ে গেছে। উনার বিষয়টা হলো উনি যেহেতু বাংলাদেশের মানুষ, সঙ্গত কারণে ওনার গায়ের রং আমেরিকানদের মতো এত উজ্জ্বল ফর্সা। উনি আমেরিকাতে গিয়ে 80-র দশকে 83 সালে উনি প্রথম একজন আমেরিকান ব্রিটিশ মেয়ের বিয়ে করেন এবং তারা 2 জন যখন রাস্তায় একসাথে হাইটে যেত, একটা কালো মানুষ আর একটা সাদা মানুষ, আশপাশ থেকে যত সাদা মানুষ তাদেরকে নানাভাবে টিচ করত, মানে তাদেরকে নানা ধরনের কথোপকথন, যার ফলে একসময় বাধ্য হয়ে তারা 2 জন 2 বছর পরে একসময় বাধ্য হয়েছিল যে মানে কি সামাজিক প্রতিবন্ধকতা। সমাজ তাকে মাইনে নিচ্ছে না, সমাজ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। সমাজ তাকে এই কারণে, একজন আমেরিকান তাকে একবার চিঠি লিখে পোস্ট করে বলছে যে আপনি এইভাবে না ঘুরিয়া আপনার একটা ডলার পাঠাচ্ছি, আপনি বাংলাদেশে চলে যান বা আপনার নিজের দেশে চলে যান। মানে বিষয়টা হলো এই যে প্রতিবন্ধকতার শিকার, এটাকে আমরা কি বলবো? এটা হলো সামাজিক প্রতিবন্ধী। মানে অনেক সময় সমাজে একজন সুস্থ মানুষকেও নানা কারণে, অসম বিবাহ কারণে বা অর্থনৈতিক কারণে তাদেরকে নানাভাবে নিগৃহীত করে। এটা হলো সামাজিক প্রতিবন্ধী। আর একটা হলো অর্থনৈতিক প্রতিবন্ধী। অর্থনৈতিক প্রতিবন্ধী হলো যারা ভিক্ষু, ফকির, ভিক্ষু, তাদেরকে মানুষ স্বাভাবিক দৃষ্টিতে দেখে। এছাড়াও প্রতিবন্ধী আছে আরও 7 রকমের প্রতিবন্ধী আমরা দেখতে পাই। একটা হলো দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, চরম প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী ও বহুমুখী প্রতিবন্ধী। এখন আমরা নিচে কয়েকটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি। শারীরিক প্রতিবন্ধী কারা? যারা অন্ধ, বধির, বুবা, লেংরা, অপুষ্টিতার শিকার প্রভৃতি বৃদ্ধ, তারা হলো শারীরিক প্রতিবন্ধী। মানসিক প্রতিবন্ধী হলো পাগল, হাবাগোবা, অটিজম শিশু, তারা হলো মানসিক প্রতিবন্ধী। সামাজিক প্রতিবন্ধী তো বললাম, যেমন কয়েদি, লাঞ্ছিতা, পরিত্যক্ত শিশু, এতিম। তাদেরকে সমাজ ভালোভাবে নেয় না, সমাজ তাদেরকে তুচ্ছ তাচ্ছল্য, এমনকি চাষতলের কর্মচারী, তাদেরকেও এই সমাজটাকেও মানুষ স্বাভাবিকভাবে নিতে চায় না। তাদেরকে মনে করে এদেরকে দেওয়া সমাজে কিছু হবে না। অথচ আমরা এই সমস্ত ছেলেগুলা মানে কি পরিত্যক্ত শিশু যখন কোনো কারণে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তারা সমাজে খারাপ মানুষ হিসেবে চিহ্নিত হয় এবং তাদের অপকর্মের শিকার সমাজে দায়বদ্ধ হয়। আমরা যেমন দেখি মুরগি মিলন, টুকাই, মস্তান, এরকম নানাবিধ বিশ্রী লোকের নাম আমাদেরকে শুনতে হয় সমাজ ব্যবস্থায়। আর অর্থনৈতিক প্রতিবন্ধিত বললাম, নিঃস্ব ভোগঘুরে এরা হলো মূলত
এই হলো প্রতিবন্ধী মানে শ্রেণী বিভাগ বা শ্রেণীকরণ। এখন এই প্রতিবন্ধী জনগোষ্ঠী এরা কি হয়, এর এর প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা সমাধানের উপায়, প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা সমাধানের উপায় ওরা কীভাবে, এই অবহেলিত বঞ্চিত নিগৃহীত জনগোষ্ঠী প্রতিদ্বন্দ্বীদের কোনো সমস্যার শেষ নাই। মানবতার জীবনযাপনকারী এই জনগোষ্ঠীর সমস্যার সমাধানে ব্যক্তি, রাষ্ট্র, বেসরকারি সংগঠন মানে কারো একার পক্ষে সম্ভব নয়। প্রতিবন্ধী সংক্রান্ত আন্তর্জাতিক সিদ্ধান্ত ও ঘোষণাসমূহ বাংলাদেশ সরকার প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা 1995 অনুযায়ী বেসরকারি সংস্থা প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে কাজ করে চলছে। যেমন এর সমস্যা সমাধানে 18টি প্রস্তাব বলা হয়েছে যে এটাকে গ্রহণ করলেই প্রতিবন্ধীদেরকে আপনি ইচ্ছা করলেই আপনি সমাজ থেকে বিদায় করতে পারবেন না। এখন কি আপনি যদি তাদেরকে আরও অসম দৃষ্টিতে দেখেন তাহলে সমাজ ব্যবস্থায় বৈষম্য ক্রমাগত দিনের পর দিন বাড়তেই থাকবে। বরং আপনি প্রতিবন্ধীকে যদি কি করেন, আপনি মনে করেন যে আমি একজন মানুষ, সমাজের মানুষ হিসাবে আমারও দায়িত্ব আছে, যে কি দায়িত্ব, আমি তাকে স্নেহ ভরে তাকে যত্নের সাথে তার সাথে সুসম্পর্ক গড়ে তুলব। তাইলে এই প্রতিবন্ধী শিশু সমাজে অনেক কিছু সৃষ্টি করতে পারে। আমি একটা শিশু, একটা প্রতিবন্ধী জানি এরকম যে সে পা দিয়া অনেক বড় বড় শিল্পকর্ম তৈরি করতে পারে, আঁকতে পারে, সুতার কাজ করতে পারে। একজন প্রতিবন্ধী সে ভালো নাচ গান করতে পারে। মানে তার প্রতি আমরা তো আজকে জানি অন্ধরা বিশ্ববিদ্যালয় থেকে পর্যন্ত পাশ করে। কাজে কি আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যদি তাকাই, শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ির পাশাপাশি আরেকটা মানে ঠেলাদের টলে উঠানো যায় এরকম একটা শিশু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় তৈরি করা আছে। তার মানে কি প্রতিবন্ধীদের আপনি সামাজিকভাবে তাদেরকে গ্রহণ করতে হবে এবং তাদেরকেও মানে কি সুযোগ দিতে হবে। তাদেরকেও আমাদের সহমর্মিতার দৃষ্টিতে, এক কথায় বলতে গেলে তাদেরকে সহমর্মিতার দৃষ্টিতে দেখতে হবে এবং তাদেরকেও সমাজের মানুষ হিসাবে গণ্য করতে হবে। তাহলেই একমাত্র আমরা সমাজের বিশ্বের পরিসংখ্যানটা হলো এরকম, জাতিসংঘের অনুযায়ী সারা পৃথিবীতে 1,30,00,000 প্রতিবন্ধী আছে। প্রতিবন্ধীর সংখ্যাটা হলো এরকম, সারা পৃথিবীতে 10%, মানে 1,30,00,000 মানুষ আছে প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীদেরকে আপনি সমাজে মানে কি অবহেলার চোখে না দেখে তাদেরকে আপনি সুনজরে দেখেন, তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদেরকেও সমাজে প্রতিষ্ঠিত করেন, তারাও কর্মক্ষম হবে, পাশাপাশি আমাদের বোঝাও লাগাবো হবে, তারাও মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকবে। এই হলো প্রতিবন্ধী নিয়ে আমাদের কথা। এখন নাগরিক সমস্যার পরবর্তী যে সমস্যাটার বিষয়টা আমরা বলতে চাই সেটা হলো দুর্নীতি। দুর্নীতি হলো যার ইংরেজি প্রতিশব্দ হলো করাপশন। করাপশন মানে কি? দুর্নীতি আজকে একটি ভয়ানক সামাজিক ব্যাধি। এটি একটি অন্যতম নাগরিক সমস্যা। এ সমস্যা আর্থসামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রে বিরাজমান। বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক জীবনে দুর্নীতি বিদ্যমান। সর্বত্র দুর্নীতির এমন বিস্তার আর্থসামাজিক ও রাজনৈতিক উন্নয়নকে ব্যাহত করছে। দুর্নীতি অতীতেও যেমন ছিল তেমনি বর্তমানেও দুর্নীতির ব্যাপক মানে দুর্নীতির করাল গ্রাস সমাজকে মানে কি বলবো যে ছুবল মারছে, আঘাত আনছে এবং এটাকে গ্রহণ করতেছে। দুর্নীতি নামক ব্যাধি থেকে নিরাময় এখনই আমাদের এই দুর্নীতি নামক যে মানে কি বলবো দুর্নীতি নামক এই যে শব্দটা, এটাকে পরিহার করা উচিত সমাজ ব্যবস্থায়। একটা উদাহরণ হইল এরকম, একজন অর্থনীতিবিদ বলতেছিল আমাদের মেগা প্রজেক্ট, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা বড় মেগা প্রজেক্ট হল পদ্মা সেতুর উপর ব্রিজ এবং রেল সেতু নির্মাণ, যেটা একসময় আমাদের জন্য ছিল এটা একটা অকল্পনীয় বিষয়। আজকে এটা দৃশ্যমান। কিন্তু এই পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে যে পরিমাণ টাকা ব্যয় হচ্ছে, বলা হচ্ছে যে আমরা যদি জাতীয় জীবন থেকে
শুধুমাত্র দুর্নীতিকে না বলতে পারি, দুর্নীতিকে প্রতিরোধ করতে পারি, তাহলে আমরা প্রতি বছর একটা করে এই মেগা প্রকল্প আমরা মানে কি বলবো, পদ্মা সেতুর মতো এত বিশাল আকার আয়তনের বাজেট নিয়ে একটা কর্মযজ্ঞ আমরা করতে পারি। মানে আমরা যদি আমাদের দেশ থেকে দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদায় করতে পারি, আমরা চিরতরে বন্ধ করতে পারি, তাহলে আমরা কি বলবো, সমাজের উন্নয়ন আমরা অবশ্যম্ভাবী নিশ্চিত করতে পারি। একটা উদাহরণ হলো এরকম যে দুর্নীতি করে ব্যক্তির সংখ্যা কিন্তু সমাজে কম, কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, আমরা নীরব থেকে সমর্থন করি, এইটার সংখ্যা হলো বেশি। কাজেই একজন মানুষ হিসাবে দেখেন, উদাহরণটা হলো এরকম যে চাকরি সকলেরই দরকার, কিন্তু আমরা সকলেই টার্গেট যদি থাকে যে কি আমরা কেউ ঘুষ দিয়া চাকরি নিব না, তাইলে যে লোকটা ঘুষ নেয় তার সুযোগ আছে যে সে ঘুষ দিয়া চাকরি দিবে, তখন সে কি করবে, বাধ্য হয়ে একটা যোগ্য ব্যক্তিকে সে চাকরিটা দিবে। কারণ যেহেতু কোনো কান্তেই সে সুবিধা বা দুর্নীতির আশ্রয় সে হইতে পারতেছে না। কাজে কি আমরা যারা এর ভুক্তভোগী আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। যারা দুর্নীতি করে তাদেরকে একাধারে যেমন আমাদেরকে তাদেরকে ঘৃণার চোখে দেখতে হবে, পাশাপাশি আমাদেরকে নিজেদের সংগঠিত হইতে হবে এবং আমাদেরকে এই দুর্নীতির বিরুদ্ধে না ঘোষণা করতে হবে এবং প্রতিবিরোধের মনোবল নিয়ে দাঁড়াইতে হবে। তাইলেই সমাজ থেকে আমরা দুর্নীতি নামক, করাপশন নামক যে মানে কি বলবো বিষবাষ্প বা কি বলবো অজগর সাপ, সেটাকে আমরা রুখে দিতে পারব। এখন আমরা দেখি দুর্নীতির ইংরেজি শব্দ হচ্ছে করাপশন, আর এই ল্যাটিন শব্দ ক্রোপোটাস থেকে এটা আসে, আর এই ক্রোপোটাস শব্দের অর্থ হচ্ছে ধ্বংস বা ক্ষতিসাধন। আক্ষরিক করতে দুর্নীতি বলতে সমাজে প্রচলিত রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী আচরণকে বোঝায়। সহজ কথায় ক্ষমতাকে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ব্যবহার করাকে দুর্নীতি বলে। মানে কি দুর্নীতির সংজ্ঞা কি দাঁড়ালো? সহজ কথায় ক্ষমতাকে ব্যক্তি লাভের উদ্দেশ্যে মানে ব্যবহার করাকে, ক্ষমতাটাকে আমার নিজের ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে যখনই আমি ব্যবহার করতে যাব, সেটার নাম হচ্ছে দুর্নীতি। মানে ক্ষমতাকে ব্যক্তি লাভের উদ্দেশ্যে ব্যবহার করা, তার নাম হল দুর্নীতি। আর কি সমাজে প্রচলিত রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী যে আচরণ, সবটাই হলো আসলে সেই দুর্নীতি। টাকা দেওয়াও হতে পারে, টাকা না দেওয়াও হতে পারে, এটা টাকাইন্স দেওয়া হতে পারে, একজন একটা সুবিধা দেওয়া হতে পারে, মামা চাচার কারণে হতে পারে, আত্মীয়তার কারণে হতে, নানা কারণে মানুষ এই দুর্নীতিগ্রস্ত হচ্ছে। কাজেই দুর্নীতি সমাজ থেকে বন্ধ করতে হবে। এখন আমরা দেখি দুর্নীতির কারণ সমূহ। দুর্নীতির কারণ বলতে গিয়ে প্রথম বলছে আর্থিক অসচ্ছলতা। আর্থিক অসচ্ছল ব্যক্তি সে দ্রুত দুর্নীতির দিকে ধাবিত হয়। 2 নম্বরে বলছে ক্রমবর্ধমান বেকারত্ব। মানে দীর্ঘদিন বেকার থাকতে থাকতে, মানে কি বলবো, যে একটা লোক, উদাহরণ যদি আমরা বলি যে একটা লোক দীর্ঘ সময় খাবার পায়, যখন সে খাবার পায় তখন সে কত দ্রুত মুখের ভিতরে ঢুকায়, এরকম একটা প্রবণতা তার ভিতরে থাকে। এবং এই যে একটা মানুষ বা সমাজের মানুষ বেকার থাকতে থাকতে সে যখন তার বেকারত্বটা একটু আধটু গুছার দিকে যায়, তখন সে দ্রুত চিন্তা করে এই সুযোগ বোধহয় আর পাইতে হবে, কাজে এখনই আমাকে আখের গুছাইতে হবে, আমি আর বোধহয় এই সুযোগ, মানে আমার যোগ্যতা নাই। যোগ্যতাহীন ব্যক্তি যখন যে কোনো পদে অধিষ্ঠিত হয়, তখন সে মানে কি বলে, যখন সে মনে করে যে আমার এটা তো টেহা দেয়া কিনা,
চাকরিটা যে আমি পাইছি এটা আমার যোগ্যতায় না, এটা আমার টাকা দিয়ে কিনতে হয়েছে। কাজেই কি আমি আরেকবার চাকরি পাই কি না এর তো সন্দেহ আছে। কাজেই কখন দুর্নীতিটা করে দিতে হবে। তখনই মানুষ কি করে, এই যে অশিক্ষিত ও মানে অযোগ্য সম্পন্ন ব্যক্তি যখন চাকরিতে আসে, সহায় সম্বল বিক্রি করে আসে, যখন চাকরিটা পায় তখন সে দ্রুত চাকরিটা পায়, সে কী করে এই করাপশন বা দুর্নীতির দিকে ধাবিত হয়। তারপরে আরেকটা বিষয় আছে উচ্চ বিলাসী মোহ। যে সমস্ত ব্যক্তি কি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তার কি উচ্চ বিলাস মানে আয়েসি জীবন, বা চিন্তা করে আমার কেন বিমান হলো না। মানে বিষয়টা হলো এরকম, যখন মানুষের মানে কি বলবো সক্ষমতার মানুষের চাহিদা তো আসলে পুরো শেষ টাইম, সে যখন তার মানে কি বলবো সাইকেল থাকে না, তখন সে মনে হচ্ছে আমার যদি একটা সাইকেল হইতো তো আরামে আমি চলতে পারলাম। যখন সে সাইকেলটা পায় তখন সে মনে করে যে আমার তো মোটর সাইকেল দরকার। যখন সে মোটর সাইকেল পায় তখন সে মনে করে আমার তো একটা প্রাইভেট কার হইলে ভালো হচ্ছে। যখন তার প্রাইভেট কার হয় তখন সে মনে করে বিমানে। মানে চাহিদার আসলে কোনো শেষ নাই। এই চাহিদার কারণে উচ্চবিলাসী চাহিদার কারণে আর ইন্টারনেটের ফলে সারা পৃথিবী সম্পর্কে তার ধারণা হওয়ার ফলে সে কী করে ক্রমাগত সে কি দুর্নীতির দিকে ধাবিত, উচ্চবিলাসী মোহ। তারপরে হলো প্রচলিত মূল্যবোধ। দেখি আমাদের দেশে প্রচলিত মূল্যবোধে দুর্নীতির অন্যতম কারণ হিসাবে পরিগণিত হয়। অন্যান্য সমাজের ন্যায় বাংলাদেশেও ইউনিভার্সিটি ভ্যালুজের তুলনায় পাবলিক রিলাস্টিক ভ্যালুজের গুরুত্ব অনেক ক্ষেত্রেই বেশি। এই কারণে কি হয়, মানুষ ক্রমাগত এই মূল্যবোধকে, প্রচলিত মূল্যবোধকে দিয়ে মানে হারিয়ে সে কী করে অর্থের প্রতি নানা কায়দায় তার ভিতরে জন্ম নিতে থাকে। তারপরে আমি দেখি অসম অর্থনৈতিক প্রতিযোগিতা। আমাদের সমাজে অর্থই হলো সামাজিক মর্যাদার মান মর্যাদার মাপের মানদণ্ড। মানে যার টাকা আছে, মনে করা হয় যার টাকা আছে তার ছবি আছে, সমাজে মান সম্মান ছবি আছে, আর যার টাকা নাই তার কিছুই নেই। মানে কি এই যে মানে কি বলবো অসম অর্থনৈতিক প্রতিযোগিতা আমরা মনে করি। এই কারণে কি হয়, সমাজ ব্যবস্থায় মানুষ যখন একটা কিছু পায় তখন সে দ্রুত তার অর্থনৈতিক আকাঙ্ক্ষা মানে টাকা সংগ্রহ করার প্রবণতা বাড়তে থাকে এবং তার থেকেই সে কী হয় করাপশন বা দুর্নীতির জন্ম হয়। তারপরে আইনের অস্পষ্টতা। আইনের মানে সুস্পষ্ট মানে একটা লোক করাপশন করলে বা অপরাধ করলে তার যদি দৃষ্টান্তমূলক সাজা হয় তাইলে মানুষ এরকম অপরাধ করবে। কিন্তু দেখা যায় যে সমাজ ব্যবস্থায় অনেকেই কী করে ছোটোখাটো অফিসিয়াল এরিয়া যে আপনার যে কামটা করে দিলাম আমার কিছু দিতেন না, মানে তখন সে তো চাকরি করে। আপনি যদি বলেন যে ভাই আপনি বেতন নাই, আপনি সরকার বেতন দেয় না, বেতন যে দেয় এটাতে আমার চলে না। কিন্তু আসলে কি সরকার যে তার বেতন নির্ধারণ করছে কাঠামোগতভাবে, তার কিন্তু 4 জনের বা 6 জনের চলার মতো পরিবেশ করে সরকার তাকে বেতন দিচ্ছে, কিন্তু তার তো সেই অল্পে তার সে তুষ্ট না। যার ফলে সে এই যে হাত পাতে বা ঘুষ গ্রহণ করে বা আপনাকে উৎকোচ চায় বা এই যে আপনার কামটা করে দিলাম আমার একটা কিছু দেন, মানে আর মানুষও মানে কি অধৈর্য হয়ে এক সময় মনে করে যে আমি এর পিছিয়ে কয়দিন ঘুরবাম, চাচ্ছি সরকারি মানে আমরা লাল ফিতার দৌরত্ব এর পিছনে আমি কয়দিন ঘুরবাম, চাচ্ছি বড় কয়টা টেয়ার দিয়ে কাজটা লয়ে জায়গা বাসায় গেলে আমি অন্য কাজ করতে পারবো। এই সমস্ত কারণে আসলে আইনের এই যে নানা ফাঁক দিয়ে আসলে আইনের ফাঁক দিয়ে এই অর্থনৈতিক মানে কি বলবো করাপশন বা দুর্নীতি আসলে করতে থাকে। আরেকটা বিষয় হচ্ছে সর্বোচ্চ যে বিষয়টা আমরা বলতেছি সেটা হলো রাজনৈতিক অস্থিরতা। সমাজে যখন রাজনৈতিকভাবে অস্থির হয়ে যায় তখন সমাজের মানুষ কি করে, সমাজে যখন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে না তখন এই অস্থিরতার সুযোগ নেয় দূরবৈষম্যের কিছু লোক, তখন তারা কি করে এই ফয়দা লুটতে চায়। এই সময় তারা করাপশনের দিকে চালের বাজার হয়তো বাড়ায়, নাইলে দ্রব্যমূল্যে কেরোসিনের বাজার বাড়ায়,
চিনির বাজার বাড়াই দেব, লবণের বাজার বাড়াই দেব, মানে সুযোগ আমার কাছে অত লবণ আছে, কৃত্রিম সংকটের সৃষ্টি করে দিয়া অধিক মুনাফা সে লুটতে নেয়। মানে রাজনৈতিক অস্থিরতার কারণে রাজনৈতিক দল বা সরকার তখন রাজনীতিটাকে গোছানোর জন্য ব্যস্ত থাকে বা তারা ক্ষমতা লাভের জন্য চেষ্টা করতে থাকে। এই সুযোগে মানে কি মুনাফালোভী লম্পটকারী ব্যবসায়ীরা বা সমাজের কদর্পপূর্ণ লোকরা, কুরুচিপূর্ণ লোকরা তারা কী করে অর্থনৈতিকভাবে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তারা মানে টাকা কামায়। এইটাও এক ধরনের কী বলবো দুর্নীতির আশ্রয় বা দুর্নীতির বিষয়। তারপরে আইনের যথাযথ প্রয়োগের উপর বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির আরেকটি অন্যতম কারণ হলো প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ না হওয়া। আইনের কঠোর প্রয়োগ না হওয়ার কারণে দুর্নীতিবাজরা আরও উৎসাহিত হচ্ছে, আবার আইনের এইভাবে আসলে মূলত এইগুলা হলো দুর্নীতির কারণ। এখন হলো দুর্নীতির প্রতিকার। আমরা দুর্নীতি থেকে কীভাবে, আমরা আগেও বলছি একটা কথা, যে এই দুর্নীতি থেকে যদি আমরা শুধুমাত্র আমাদের জাতীয় জীবন থেকে পরিহার করতে পারি, দুর্নীতি নামক মরণাস্ত্রকে যদি আমরা ঠেকায় দিতে পারি, তাইলে আমাদের মতো দেশ, আমরা উচ্চ মানে কি আমরা উন্নয়নশীল দেশ তো আমরা আছি, আমরা উন্নত দেশ হইতে খুব বেশি বেগ পাইতে হবে না। কারণ আমাদের দেশের মানুষ কর্মক্ষম, তারা কাজ করতে চায়, কাজ করার মতো সক্ষমতা ইতিমধ্যে তারা প্রমাণ করছে যে আমরা 16 কোটি মানুষ, 32 কোটি হাত, আমরা এটাকে কাজের জন্যে, কর্মের জন্যে আমরা লিপ্ত করতে চাই। যদি শুধুমাত্র দুর্নীতিকে আমরা ঠেকায় দিতে পারি বা না করতে পারি, দুর্নীতিকে চিরতরে বন্ধ করতে পারি, তাইলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার তো অবশ্যই আমরা ইউরোপের সমকক্ষ দেশে পরিণত হইতে 20 থেকে মাত্র 30 বছর দরকার হবে। 2041-2051 মধ্যে আমরা বাংলাদেশ উন্নত বিশ্বের দেশে পরিণত হতে পারি, যদি বাংলাদেশ থেকে আমরা দুর্নীতিকে প্রতিরোধ করতে পারি। এখন এই দুর্নীতির জন্য বলছে যে এই জন্যে দেখা যাবে যে 10টা বিষয়ের কথা বলা হয়েছে। 1 নম্বর হলো রাজনৈতিক অঙ্গীকার। ব্যক্তি সমাজ বা রাষ্ট্র দেশ ও দুর্নীতি উৎখাতের জন্য সর্বত্র প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার। রাজনৈতিক ও সরকারের নীতি নির্ধারক যাদের কাছে জনগণের প্রতিশ্রুতি হয়ে থাকে, রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, তাদের সদিচ্ছা ও আন্তরিকতাই সমাজকে, সদিচ্ছা কি দরকার, সদিচ্ছা থাকতে হবে আর হলো আন্তরিকতা থাকতে হবে। এখন আমি আজকে মন্ত্রী, আমি আমার বিরাট বড়, কখন আমি নিজেই যদি দুর্নীতিকে প্রশ্রয় দেই বা আমার অধিদপ্তরে যদি দুর্নীতি হয়, তাহলে তো সমাজ থেকে দুর্নীতি আমরা মূল উৎপাদন করতে পারবো না। আমার নিজেকে চিন্তা করতে হবে যে আমি আমার অধিদপ্তর, আমার মন্ত্রণালয়টাকে আমি সঠিকভাবে চালাবো, তাইলে দেখা যাবে যে এই একটা করে এক সময় গুচ্ছে পরিণত হবে সারা বাংলাদেশ বা দেশটা আসলে দুর্নীতি মুক্ত হবে। কাজে এই জন্য কি দরকার, রাজনৈতিক কমিটমেন্ট। শব্দটা হলো পলিটিক্যাল কমিটমেন্ট, রাজনৈতিক অঙ্গীকার। পলিটিক্যাল কমিটমেন্ট মানে রাজনৈতিক অঙ্গীকার যদি শক্ত হয়, তাইলেই একমাত্র দুর্নীতিকে উৎপাদন করা সম্ভব। 3 নম্বর হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। দুর্নীতি নিয়ন্ত্রণ ও দমনের পূর্ব শর্ত হলো আইনের শাসন। আইনের শাসন যদি সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে পারি, আমরা জানি যে আইনের 3টা, আইন যে পরিচালিত হয় তার 3টা চাকা আছে আইনে, আইন, শাসন এবং বিচার। এই জায়গাটায় যদি সমন্বয় থাকে, মানে একজন প্রকৃত দোষী ব্যক্তি সে যদি কোনো অবস্থাতেই আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারে না পারে, আর একজন নিরপরাধ ব্যক্তি তখন তার যাতে পানিশমেন্ট না হয়, এইটা নিশ্চিত করতে পারবে। প্রকৃত যে দোষটা করছে, যে দুর্নীতিটা করতেছে, তাকে যদি আমরা ধরতে পারি, তাইলেই সমাজ থেকে মানে কি আইনের শাসন প্রতিষ্ঠিত করা সম্ভব। আর আইনের শাসন যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাইলেই আসলে কি বলবো যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত সমাজ আসলে গঠন করা সম্ভব। তারপরে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও প্রয়োগ। দুর্নীতি কেবল আইন প্রণয়নেই যথেষ্ট নয়,
আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রচলিত আইনের অস্পষ্টতা ও দূরীকরণের পাশাপাশি যুগোপযোগী আইন প্রণয়ন এবং তাদের সঠিক প্রয়োগের মাধ্যমে দুর্নীতির চাকাকে টেনে ধরা সম্ভব হবে। ন্যায়পালের পথ সৃষ্টি। আমরা জানি যে আমাদের সংবিধানের 57 নম্বর অনুচ্ছেদে ন্যায়পাল নামক একটা পদ আসলে আছে। অডিটরের অডিট শব্দটা হলো অডিটের অডিট, কিন্তু প্রকৃত অর্থে বাংলাদেশে ন্যায়পাল পদ সৃষ্টি করা হয় না। আমরা বলতেছি একজন রাষ্ট্রীয় সরকারি ও রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতাধর কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নিরপেক্ষভাবে তদন্তের জন্য ন্যায়পাল প্রতিষ্ঠা করা প্রয়োজন। একজন ন্যায়পাল যদি সমাজ জীবনে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, তাহলেই আসলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। বিচার বিভাগের স্বাধীনতা কি বলছে? একটা দেশে গণতন্ত্র আছে কিনা এটা মাপবেন কি দিয়ে? যে দেশের বিচার বিভাগ যত বেশি স্বাধীন, সেই দেশে গণতন্ত্র তত বেশি সুপ্রতিষ্ঠিত। আর আমরা আজকে বলি, একটা দেশে যদি আপনি কি দুর্নীতিকে না বলতে হয়, দুর্নীতিকে ঠেকাইতে হয়, তাইলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এবং যে প্রকৃত দুর্নীতিবাজ তাকে আইনের ভিতরে আইন নেয়, তার পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। তাহলে সমাজে এটা যারা দেখে তারা শিখবে, যাতে কোনো অবস্থাতেই আর দুর্নীতি করবে না। 3 নম্বরে পরে বলছে গণসচেতনতা সৃষ্টি। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত হল দুর্নীতির বিপক্ষে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা। নৈতিক ও সামাজিক চেতনা সৃষ্টি। দুর্নীতি দমনের আরেকটি উত্তম উপায় হলো মানুষের নৈতিক মূল্যবোধকে জাগ্রত করা এবং পরিবার থেকে শুরু করে উচ্চশিক্ষার প্রতিষ্ঠিত স্তরে নৈতিক শিক্ষা চালু করতে হবে। একজন মানুষকে আমরা ডাক্তার বানাইলাম, সমাজের মানুষ টাকা দেওয়া, সে হটেহা এরকমই চিনছে, পরে মানুষের ফেরো চাকু থইয়া, মানে কেসি থইয়া, গোস থইয়া সে ব্যান্ডেজ করে সেলাই করে দেওয়া হবে। কাজে এইসব কেন হয়? সে দেখা যাবে যে সে করতে পারে একদিনে 4টা সিজার লয়ে আছে 10টা, তখনই এই সমস্ত হয়। কাজে তার কি কমিটমেন্টের অভাব, সে নিজেকে মানে ফিজিক্যাল ফিটনেসের বাইরে কাজ নিয়ে ফেলে, তখনই এইরকম মানে কি অপরিচ্ছন্ন, এটাও এক ধরনের দুর্নীতি। এই নীতি নৈতিকতা বিবর্জিত কাজ করা, কাজে এইটাকে বন্ধ করতে হবে। আর হলো সরকারি নিরীক্ষণ কমিটি। সরকারি ক্রয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। তারপরে হলো দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। যারা দুর্নীতি করে তাদেরকে চিহ্নিত করে তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং সামাজিকভাবে মানুষ যাতে ঘৃণার চোখে দেখে তার ব্যবস্থা। ঘুষ এবং উৎকোচ গ্রহণকারী ব্যক্তি, চোরাচালানি, এই মানে কি মাদক বিক্রিকারী, এদেরকে সমাজের চোখে আঙুল দিয়ে দেখায় দিতে হবে। তাহলেই একমাত্র দুর্নীতিকে বয়কট করা সম্ভব, মানে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এবং শক্তিশালী দুর্নীতি দমন কমিশন। আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন আছে, কিন্তু এখনো পর্যন্ত সঠিক দুর্নীতি দমন কমিশন আসলে কাজ করে না। সেই কারণে কি করা দরকার? একটা সঠিক দুর্নীতি দমন কমিশন গঠন করা দরকার, যারা নিরপেক্ষভাবে, যারা প্রকৃত দোষী, প্রকৃত দুর্নীতিকারী, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করবে। এই হলো মূলত আজকে আমি নাগরিক সমস্যা এবং আমাদের করণীয় বিষয়, 2টা বিষয়, একটা হলো প্রতিবন্ধী এবং দুর্নীতি, এই 2টা বিষয়ে আজকে আমি আলোচনা করে তোমাদের সামনে উত্থাপন করলাম। বাকি অংশটা খাদ্য ভেজাল, ILO, ইফতিদি, এইডস, জলবায়ু পরিবর্তন, গ্রিন হাউস এফেক্ট এবং COVID-19, এই সমস্ত বিষয়গুলো আমাদের সমাজ জীবনের নাগরিক বিষয়ের বিভিন্ন সমস্যা আমি আগামী ক্লাসে তোমাদেরকে এটা পড়ানোর চেষ্টা করব। তোমরা বইয়ে অবশ্যই পড়াশোনা করবে এবং করলেই তোমরা ভালো করবে। সবশেষে সৃষ্টিকর্তা তোমাদের ভালো রাখো, COVID-19 আক্রমণ থেকে তোমরা রক্ষা করো, নিজেকে প্রতিনিয়ত হাত ধোয়া, বাইরে গেলে মাস্ক ব্যবহার করা, এটা করবে। সকলকে ধন্যবাদ।